সকালটা জানো তো বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। তবে কি বলো তো, সকাল ভালোভাবে শুরু হলেও রাতটা যে এত খারাপভাবে শেষ হবে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। আজ 8টা বছর আমার বিয়ে হয়েছে। 8টা বছরে মোটামুটি ভেবেছি যে না, সবার সংসারে কম বেশি ঝগড়া ঝামেলা অশান্তি থাকে, ঠিক সেরকম আমারও আছে। তবে এই অশান্তি যে এতটা পরিমাণে এগিয়ে যাবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর আগেও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। গেল বছর আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত টানা 4 মাস আমি এখানে থাকতেই পারিনি। আমার থাকার এখানে জায়গা হয়েছিল না। এখানে ছোট্ট একটা ভুল কথা বলেছি, আষাঢ় মাস থেকে নয়, গেল জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস, মানে টানা 6 মাস। তারপরেও বরের মুখ চেয়ে, ছেলেটার মুখ চেয়ে আমি কিন্তু এখানে এসেছিলাম। মোটামুটি দিনগুলো ভালোই যাচ্ছিল জানো তো। তবে যত দিন যাচ্ছে না তত এখানে আমার পক্ষে থাকা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বিয়ের পর এই সংসারে এসে নিঃস্বার্থভাবে সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা তো ভুলেই গেছি। ভেবেছি হয়তো অপরের কথা ভাববো, অপরকে ভালোবাসবো, বিনিময়ে একটু ভালোবাসা পাবো। কিন্তু ভুল ভেবেছিলাম জানো তো। যত মানুষকে ভালোবাসা দিতে গেছি তত উল্টে মানুষের কাছ থেকে অবহেলা পেয়েছি দুর্নাম। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে ছোট্ট করে আমার পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে বলবো না যে আমি খারাপ আছি, আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে রয়েছে আমি বাবার বাড়িতে আমি চলে এসেছি। ভয়েস ওভারটা কিন্তু বাবার বাড়িতে বসেই দিচ্ছি। যাই হোক, কোনো ভুল ত্রুটি, কোনো কারণে যদি কোনো খারাপ কথা এখানে বলে থাকি তাহলে নিজেদের পরিবারের একজন ছোট্ট সদস্য হিসেবে আমার এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখো, এটুকুই তোমাদের কাছে বলার। প্রত্যেকদিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠি, তবে আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছিলাম না, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আর আমার সোনার যে ম্যাডাম পড়াতে আসে গেছে একটু কলকাতা, 3-4 দিনের মতো ছুটি নিয়েছে। তা আমি ভেবেছিলাম যখন আজকে ওর ম্যাডাম পড়াতে আসবেই না, আর তার উপরে একটু লেটে যখন উঠেছি তাহলে কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিই। সেরকমই কাজগুলো খুব তাড়াহুড়ো করে কমপ্লিট করেছি। প্রথমে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি বাসি কাজকর্ম সারার পর, আর তারপর এই যে একটু চা করতে এসেছি। আজকে দুজনা মিলে একটু চা খাবো, কেন কি তোমরা জানো যে আমার বর সচরাচর প্রত্যেকটা দিন বাড়িতে থাকে না, মাঝে মধ্যে আসে। আর যখন আসে তখনই দুজন মিলে একসাথে ভাতও খাই, আবার একসাথে চাও খাই। এই যে দেখো তো, চাটা এই ঘরে নিয়ে চলে এসেছি। আমার কাছে জল চেয়েছিল, বলেছিল রিমি 1 গ্লাস জল দাও। ওকে 1 গ্লাস জল দিয়ে তারপর আমি কিন্তু চা খেতে বসেছিলাম। দুজন একসাথে চা খাচ্ছিলাম। আমি ভাবতেও পারিনি যে চাটা এতটা গরম। আমার জিভে ছ্যাঁকা লেগেছিল, সেই নিয়েও কিন্তু হাসি আড্ডাই আর কি আমরা মারছিলাম। কিন্তু কি বলো তো, সময় না সবার সমান যায় না। দিনটা আর সকালটা আমার সুন্দরভাবে শুরু হয়েছিল বলেই হয়তো রাতটা এত জঘন্যভাবে কেটেছে। এখানে আমি রীতিমতো চাটুকু খাওয়ার পর এই যে খাটের সাইডে যে পর্দাটা আছে আর পর্দার উপরে যে হ্যাঙ্গিং ফুলগুলো আছে সেগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার বালিশটাকে ঠিক জায়গায় রেখে দিলাম। এদিকে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্টটা একটু মরে গেছে, ওগুলোকে নিয়ে বাইরে বার করেছি। আর বাইরে বার করার পরে এই টবগুলোকে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কেন কি বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো টবগুলো একটু নোংরা হয়েছিল, একটু কাদা ছিটে ফোটা ছিল, তাই জন্য। যেহেতু আমি আজকে দেরি করে উঠেছিলাম, আর কি বলতো, আমার সোনাকে পড়াতে আসলে আমি সেই ফাঁকটাতে না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বসিয়ে দিই, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। তবে যেহেতু আজকে ছেলেটাকে পড়াতে আসেনি, আর আমার ছেলেটা খুবই চঞ্চল, ওকে ছেড়ে রেখে না আমার পক্ষে সকালবেলা রান্নাবান্না করাটা খুব চাপের হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি যে না, সকালের রান্নাটাও আমি রান্না করি। আর আমার বর আসলে আমি তো আপ্রাণ চেষ্টা করি দুবেলায় ওকে রান্না করে খাওয়ানোর। আর যখন ও থাকে না তখন একটা দিন হয়তো আমার রান্না করা হয় না, আর কি সম্ভব হয় না বলেই করতে পারি না। আর সেই মতো আজকে যেহেতু দেরি হয়েছিল সেই জন্যই না রান্না করতে আমি পারিনি। আর এখান থেকেই সূত্রপাত হয়েছিল ঝামেলার। আসলে কি বলো তো, আমরা মেয়েরা না এমন খারাপ কপাল করে এসেছি, কিছু মেয়েরা, তারা না সংসারে যত নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি ততই দুর্নামের ভাগী হয়েছি। সত্যি কথা বলি, আমি কর্তব্য করতে কখনো ভয় পাই না। আমার পরিবারে যতগুলো মানুষজন আছে আমি কিন্তু সবার প্রতি কর্তব্য করতে রাজি আছি এবং কর্তব্য করিও। তার বিনিময়ে কী হয়,
দুর্নামের ভাগী, দোষের ভাগীটা আমিই হই। কেন কি জানি, বুঝতে পারি না। সত্যি কথা বলতে কি বলো তো, আজ আমার বর চাকরি করে বলে আমার বিপরীতে থাকা মানুষগুলো ভাবে কি যে আমার বরের যত ইনকাম, সেই ইনকামের সমস্ত টাকাটাই হয়তো আমি নিজে হাতে খরচা করি, মাতব্বরিটা আমিই করি। সেখানে কি হয়, অনেকের সমস্যার কারণ আমি হয়ে দাঁড়াই। এ সংসারে আসার পর না মূল সমস্যা হচ্ছে আমাকে নিয়ে। দেখো, আজ আমারও একটা ছেলে আছে, 20 বছর পর 30 বছর পর আমার ছেলেটারও হয়তো বিয়ে হবে, আমিও কিন্তু শাশুড়ি হব। কিন্তু তাই বলে এই জিনিসটা নয় যে আমার ছেলের বিয়ে হবে বলেই আমার ছেলেকেই সম্পূর্ণভাবে অন্য মেয়ে ট্র্যাকেল করবে, সেটাই আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আজ আমি যদি আমার ছেলে মেয়েকে কিংবা ছেলে বৌমাকে ভালোবাসা দিতে পারি, অবশ্যই কিন্তু তারাও আমাকে ভালোবাসা দেবে। ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়াটা সম্পূর্ণ নিজের উপরেই নির্ভর করে। আর বেশিরভাগ সময়টাই এখানে কিন্তু স্বার্থই কাজ করে, জানো তো। তবে বেশিরভাগ সময় না মায়েদের মনে ছেলে বিয়ে দেওয়ার পর অন্য একটা ধারণা চলে আসে। তারা ভাবে আমার ছেলেকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছি, এরপরে আমার ছেলে হয়তো আমার কাছ থেকে দূরে চলে যাবে। আর সেই ভাবনা ভাবতে ভাবতেই কিন্তু বৌমার সাথে সে দূরত্ব বাড়িয়ে ফেলে। সত্যি কথা বলতে কি, মা একটা বাচ্চার জন্ম দেয়, তাকে বড় করে, মানুষ করে। আর বিয়ের পর একটা বউ কিন্তু তার স্বামীর হাত ধরে সারা জীবনটা কাটিয়ে দেয়। সুতরাং এখানে দুজনারই কিন্তু কৃতিত্ব থাকে। তা বলে এই নয় যে ছেলে বিয়ে করার পরেই কিন্তু সে খারাপ হয়ে যায়। তবে এই সমস্ত ধারণা কিংবা এই সমস্ত অশান্তি, ঝামেলা, ঝগড়া করার মতো টেন্ডেন্সি যাদের থাকে, তাদের উচিতই নয় কিন্তু ছেলে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনার। এর আগে কোনো মেয়ে কিন্তু যোগ্য হয়ে শ্বশুর বাড়িতে আসে না, সময়ের সাথে সাথে তাকে যোগ্য হতে হয়। বিয়ের আগে জামা কাপড় না কাচলেও মা বলতো না যে জামা কাপড় কেচে দাও। বিয়ের আগে কোনোদিন মা বলেনি যে রান্না করে ভাত খাও। বিয়ের পর আমরা সব কাজ কিন্তু একা হাতেই শিখেছি, প্রত্যেকের মন জুগিয়ে চলার আমরা চেষ্টা করেছি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সবার মন জুগিয়ে চলতে চাইলেও আমরা কিন্তু সবার চোখে ভালো হয়ে উঠতে পারি না। কেন কি জানি, বৌমাদেরকে নিয়ে কেন এত অসুবিধা। আর সত্যি কথা বলতে কি বলতো, পারিবারিক অশান্তি এমন একটা খারাপ জিনিস, নিজেকে তো এই অশান্তির রেশ ভুগতেই হয়, তার সাথে সাথে ভুগতে হয় নিজের স্বামীকে। আর যাদের স্বামীরা বাইরে থাকে, বাড়িতে থাকে না, বাইরে থেকে এই অশান্তি ভোগ করা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়ে যাই। সবাই শুধু আমাদের এই উপরের হাসি মুখটা দেখে, জানো তো, আমাদের ভেতরে যে কতটা জ্বালা যন্ত্রণা লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখে না। আসলে কি বলতো, সবসময় উপরের হাসির মুখ দিয়ে না ভেতরের যন্ত্রণাটাকে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি। পাছে কেউ আমাদের খারাপ দিকটা জেনে যায়, পাছে কেউ আমাদের দুঃখের কারণটা জেনে যায়, সেই হিসেবেই সবাইকে লুকিয়ে রাখা আর কি। যাই হোক, গল্প করতে করতে অনেক কাজ করেছি। এত শত কাজ করার পরেও কি নাম হয় বলো তো, আমি কোনো কাজই করি না। আসলে তোমরা তো দেখতে পাও বলো যে আমি কাজ করি কি করি না। যাই হোক, তাড়াহুড়ো করে সমস্ত কাজ শেষ করে চলে এসেছিলাম নাজিরপুরে ফলের বাজার। যেহেতু আমাদের অসহ্য চলছে, সেহেতু রান্নাবান্না কিন্তু হলুদ ছাড়াই হচ্ছে। ওদিক থেকে আজকে আলু সিদ্ধ হয়েছিল, শাকের তরকারি রান্না হয়েছিল, আলু ভাজা হয়েছিল, সেগুলো খেয়ে দিয়েই চলে এসেছি। বেশ কিছু ফল টল কিনে তারপর এই যে সোনাকে একটুখানি ডাব কিনে দিয়েছিলাম, তারপরে বাড়ি এসে আর কোনো কিছুই কিন্তু সারা হয়নি। এরপরেই বিপত্তিটা হয়েছিল রাতের রান্না করতে এসে। যাই হোক, রাত্রে রান্না করছিলাম একটু ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে। তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে।